ভারতের রাজনীতির দাবা বোর্ডে এমন একটা চাল দেওয়া হলো যেটা দেখে পুরো দেশের রাজনৈতিক বিশ্লেষকরা হতবুদ্ধি হয়ে গেছেন। এক রাতের মধ্যে যে নেতারা গলা ফাটিয়ে বলছিলেন তারা আর ফিরে যাবেন না, সেই নেতারাই আজ পুরনো দলের দরজায় ভিড় করছেন। কিন্তু প্রশ্ন হলো, এই নাটকীয় পরিবর্তনের পেছনে আসলে কি লুকিয়ে আছে? কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে পাচ্ছেন তার হারানো শক্তি, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো রহস্য? পশ্চিমবঙ্গের রাজনীতি দেখলে মনে হবে যেন একটা সিনেমার স্ক্রিপ্ট চলছে। কিছুদিন আগেও যে দৃশ্য দেখা যাচ্ছিল তা ছিল অভাবনীয়। তৃণমূল কংগ্রেস থেকে একযোগে পদত্যাগ করলেন প্রায় ৬০ জন নির্বাচিত প্রতিনিধি। ভারতের রাজনীতির ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে, যেখানে এত বড় সংখ্যায় নির্বাচিত জনপ্রতিনিধি একসাথে দল ছেড়ে বেরিয়ে আসেন। সেই তালিকায় ছিলেন এমন কিছু নাম যাদেরকে মমতার ঘনিষ্ঠ বললেও কম হবে। ফিরহাদ হাকিমের মতো, যিনি ছিলেন দলের অন্যতম প্রধান স্তম্ভ, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেত্রী যাকে মমতার ছায়া বলা হতো, মদন মিত্রের মতো ব্যক্তি যিনি একসময় বলেছিলেন তার মৃত্যুর পর তার লাশের উপর দলীয় পতাকা জড়িয়ে দেওয়া হোক। এরকম মানুষ যখন একে একে দল ছাড়তে শুরু করেন, তখন রাজনৈতিক পর্যবেক্ষকরা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে মমতার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। কিন্তু রাজনীতি কখনো যে এতটা সহজ হয় না, সেটা হয়তো ওই বিদ্রোহীরা বুঝতে পারেননি। দেখতে দেখতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে রবীন্দ্রনাথ ঘোষের মতো প্রবীণ নেতা দাবি করছেন ওই ৬০ জনের মধ্যে প্রায় ৪৫ জন ফিরে আসার জন্য মমতার কাছে আকুল হয়ে প্রার্থনা করছেন। একটু ভেবে দেখুন তো, মাত্র কয়েক সপ্তাহ আগে যারা বুক ফুলিয়ে দল ছাড়ার ঘোষণা দিচ্ছিলেন, আজ সেই একই মানুষেরা কেন পুরনো দলে ফেরার জন্য হাহাকার করছেন? এর পেছনে কি শুধুই ক্ষমতার লোভ, নাকি কিছু আরো গভীর কারণ লুকিয়ে আছে? একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের দলত্যাগ বিরোধী আইন। এই আইন অনুযায়ী যদি কোনো বিধায়ক দল ছেড়ে অন্য দলে যোগ দেয়, তবে তার বিধায়ক পদ বাতিল হতে পারে। নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের মূল দলের আইনি মালিকানা নিয়ে যে লড়াই চলছে, সেটা যদি মমতার পক্ষে যায়, তাহলে এই বিদ্রোহী বিধায়করা চিরতরে তাদের পদ হারাতে পারেন। রাজনীতিতে ক্ষমতার আসন যে কতটা শক্তিশালী, একটা ম্যাগনেটের মতো কাজ করে, সেটা এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে। যারা ভেবেছিলেন নতুন দলে গেলে ক্ষমতার স্বাদ পাবেন, তারা এখন বুঝতে পারছেন যে ক্ষমতার চেয়ার ছাড়া রাজনীতিতে কিছুই নেই। কিন্তু এই পুরো ঘটনার পেছনে একটা আরো বড় প্রশ্ন রয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই এই নেতাদের আবার ফিরিয়ে নেবেন, নাকি তিনি এই সুযোগটাকে একটা শিক্ষা হিসেবে ব্যবহার করবেন, যাতে ভবিষ্যতে কেউ সাহস না পায় তার বিরুদ্ধে দাঁড়াতে? রাজনীতির ইতিহাস বলে যে ক্ষমা করতে না জানলে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে যায়। কিন্তু অতিরিক্ত ক্ষমাও কখনো কখনো দুর্বলতার পরিচয় দিয়ে দেয়। মমতা যে সিদ্ধান্ত নেবেন, সেটা শুধু পশ্চিমবঙ্গের রাজনীতিকেই নয়, বরং গোটা দেশের বিরোধী রাজনীতিকে নতুন দিক নির্দেশনা দিবে। এদিকে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক ভূমিকম্পের মাঝেই দিল্লি থেকে আসছে আরো একটা অশানী সংকেত। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন আর কোনো সাধারণ প্রতিবাদের গণ্ডি পেরিয়ে গেছে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই আগুন ছড়িয়ে পড়েছে কমপক্ষে ৭টি রাজ্যে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা, পাঞ্জাবের মতো রাজ্যে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে এত বড় আন্দোলন গড়ে উঠবে তা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু বাস্তবতা হলো, এই প্রশ্ন ফাঁসের ঘটনাটা শুধু একটা পরীক্ষার ব্যাপার নয়, এটা ভারতের শিক্ষা ব্যবস্থার যে ক্ষয়ক্ষতন হয়েছে তার একটা প্রতীকী প্রকাশ। মধ্যরাতে পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে, পরদিন সকালে ছেড়ে দেওয়া হচ্ছে, আর ছাড়া পেয়ে সেই শিক্ষার্থীরা আবার ফিরে যাচ্ছেন বিক্ষোভের জায়গায়। এই দৃশ্যটা বলে দেয় যে এই আন্দোলনে যারা অংশ নিচ্ছেন তারা কোনো সাময়িক আবেগে নেমেছেন না। তারা বিশ্বাস করেন যে তাদের ভবিষ্যৎ নিয়ে যে খেলাটা হচ্ছে সেটা অবশ্যই থামাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালবেলা একটা বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি বলেছেন দোষীদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু সেই বিবৃতিতে একটা শব্দও নেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা ক্ষমা প্রার্থনার বিষয়ে। আর ঠিক এই কারণেই আন্দোলনকারীরা মনে করছেন সরকার আসল সমস্যার সমাধান করতে চাচ্ছে না, তারা শুধু সময় ক্ষেপণ করছে। এই পরিস্থিতিতে পার্লামেন্টের বাইরে কালো পোশাক পরে বিরোধী নেতাদের বিক্ষোভ করতে দেখা গেছে। রাহুল গান্ধী সরাসরি বলেছেন মোদী সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। বলিউডের তারকারাও এই আন্দোলনে সামিল হয়েছেন। সালমান খান, শাহরুখ খান, আমির খানের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের পক্ষে সোচ্চার হচ্ছেন। দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় থালাপাতিও একটি বিবৃতি দিয়েছেন। শাবানা আজমি সরাসরি আন্দোলন স্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছেন। এত বড় ব্যক্তিত্ব যখন একটা আন্দোলনের পক্ষে অবস্থান নেন, তখন সরকারের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়। আরো একটা চিত্র সামনে এসেছে, যেটা সরকারের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাঞ্জাবের কৃষকরা গরু, ছাগল, মহিষ সাথে নিয়ে লং মার্চ শুরু করেছেন দিল্লির দিকে। তারা প্রায় পৌঁছেই গেছেন রাজধানীর কাছে।
এই দৃশ্যটা কয়েক বছর আগের কৃষক আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে, যেটা অনেকদিন ধরে দিল্লিকে অচল করে রেখেছিল। যদি কৃষক আন্দোলন আবার শুরু হয় এবং সেটা ছাত্র আন্দোলনের সাথে মিশে যায়, তাহলে সেটা মোদী সরকারের জন্য একটা অভূতপূর্ব চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন হলো, মমতার রাজনৈতিক পুনরুত্থান আর দিল্লির এই ছাত্র আন্দোলন কি কোনোভাবে সম্পর্কিত? নিচের স্তরে তাকালে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে। মমতা যখন দেখেছেন কেন্দ্রের বিরুদ্ধে গোটা দেশে অসন্তোষ বাড়ছে, তখন তার রাজনৈতিক কৌশলগতভাবে এটা একটা সুযোগ হয়ে দেখা দিচ্ছে। যদি বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রকে চাপে ফেলতে পারে, তাহলে রাজ্য স্তরেও তাদের অবস্থান শক্তিশালী হবে। আর ঠিক এই কারণেই হয়তো ওই বিদ্রোহী নেতারাও বুঝতে পারছেন যে মমতার দল ছেড়ে যাওয়াটা হয়তো একটা ভুল সিদ্ধান্ত ছিল। পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটা দিক খেয়াল করলে একটা আসল সমস্যার রূপ পরিষ্কার হয়। তৃণমূলের যে নেতারা দল ছেড়েছেন, তাদের অনেকেরই অভিযোগ ছিল দলের ভেতর বহিরাগত কৌশলবিদদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। যারা কখনো মাঠে নেমে লড়াই করেননি, রক্ত দেননি, তারা এসে দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেয়ে গেছেন। 2011 সালে যখন তৃণমূল ক্ষমতা এসেছিল, তখন এই জয় এসেছিল মানুষের সাথে সরাসরি সম্পর্কের উপর ভিত্তি করে। কোনো কর্পোরেট কৌশলবিদদের দরকার ছিল না। কিন্তু ক্ষমতায় থাকার পর সেই মাটির সংযোগটা কেমন যেন দূরে সরে গেছে। আর এই শূন্যস্থানটা পূরণ করতে গিয়েই হয়তো দলের ভেতরে এই বিশাল ফাটল তৈরি হয়েছে। এখন একটা মজার প্রশ্ন আসতে পারে, যদি ওই 45 জন বিধায়ক সত্যিই ফিরে আসেন, তাহলে কি মমতার আগের শক্তি ফিরে পাবেন, নাকি এই ঘটনা দলের ভেতরে নতুন করে অবিশ্বাসের বীজ বপন করবে? কারণ যারা একবার দল ছেড়ে চলে গেছে, তাদের প্রতি সাধারণ কর্মীদের মনে একটা তিক্ততা থেকেই যায়। আর রাজনীতিতে এই তিক্ততাটা অনেক সময় বড় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আদালত ইতিমধ্যে আন্দোলন চলাকালীন পুলিশের সব অ্যাকশনের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। এর মানে হলো এই আন্দোলনের ইতিহাস কোনোভাবেই মুছে ফেলা যাবে না। ভবিষ্যতে যখন এই সময়কালের ইতিহাস লেখা হবে, তখন এই ভিডিও ফুটেজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে। আর এটাই হয়তো সরকারকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে। মোদীকে অনেকে রাজনীতির জিনিয়াস বলেন, তার কৌশলগত দক্ষতার কথা সবাই জানে, কিন্তু এমন একটা পরিস্থিতি যখন তৈরি হয় যেখানে ছাত্র, কৃষক, বিরোধী দল, বুদ্ধিজীবী, সিনেমা তারকা সবাই একই পক্ষে অবস্থান নিচ্ছেন, তখন কোনো কৌশলই কাজ করে না। ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে সরকার ভেবেছিল আন্দোলন দামানো যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলনই সরকারের পতন ডেকে এনেছে। এই মুহূর্তে ভারতে যা ঘটছে তা শুধু দুটো আলাদা ঘটনা নয়, একটা বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়তো এখান থেকেই হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে তিনি শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং গোটা দেশের বিরোধী রাজনীতির মুখ হয়ে উঠতে পারেন। আর দিল্লির ছাত্র আন্দোলন যদি এই গতিতে চলতে থাকে, তাহলে 2024 সালের আগেই ভারতের রাজনীতিতে একটা বড় ভূমিকম্প আসতে পারে। কিন্তু এইসব বিশ্লেষণের পরও একটা প্রশ্ন অমীমাংসিত থেকে যায়। আপনার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তার হারানো শক্তি ফিরে পাবেন, নাকি এটা শুধু রাজনীতির একটা কৌশলগত নাটক মাত্র? আর দিল্লির এই ছাত্র আন্দোলন কি সত্যিই মোদী সরকারের পতন ডেকে আনতে পারবে, নাকি এটাও কিছুদিন পর থেমে যাবে? আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানান, কারণ আজকের এই পরিস্থিতি গোটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলছে। আর এই ইতিহাসের সাক্ষী হিসেবে আপনার কথাটা অনেক জরুরি।